সুধী দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আসন সমীকরণ পডকাস্ট অনুষ্ঠানে। আমি ফাহিম মাশরুর। আপনারা জানেন যে আমরা প্রতিটা ডিস্ট্রিক্টেই, প্রতিটা জেলাতেই যেই সিটগুলো আছে সেই সিটগুলোর একটা বিশ্লেষণ করি, ক্যান্ডিডেটদের বিশ্লেষণ করি, হিস্টোরিক ভোটিং ট্রেন্ড, ভোটিং প্যাটার্ন এবং সব কিছুর উপর ভিত্তি করে আমরা যারা এখানে থাকি এই অনুষ্ঠানে আলোচকরা তারা একটা প্রেডিকশন দেই। তো আজকে আমরা এই অনুষ্ঠানে এখন প্রেডিক্ট করব নওগাঁর যে 6টা আসন আছে সেই 6টার প্রতিটা আসন ধরে ধরে আমরা আলোচনা করব এবং সেক্ষেত্রে আমাদের একটা প্রেডিকশন দিব। আজকের আমার সাথে আলোচনায় উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক ও অর্থনীতিবিদ জ্যোতি রহমান। উনি অস্ট্রেলিয়া থেকে জয়েন করেছেন। উনি কাউন্টার পয়েন্ট ম্যাগাজিনের এক্সিকিউটিভ এডিটর। আমার সাথে আরও আছেন এতেশামুল হক, উনি একজন আইনজীবী এবং রাজনৈতিক বিশ্লেষক। তো আমরা শুরু করছি নওগাঁর আসনগুলো নিয়ে। প্রথমেই আমরা নওগাঁ 1 আসনটা দেখতে চাই। নওগাঁ 1 আসনে এটা পোরশা, সাপাহার, নিয়ামতপুর উপজেলা নিয়ে নওগাঁ 1 আসন। এখানে যদি আপনারা দেখেন যে এই আসনে সবসময় আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে মূলত প্রতিদ্বন্দ্বিতা হয়। এখানে বিএনপির ডক্টর সালেক চৌধুরী এই আসনে 3বার এমপি ছিলেন, কিন্তু বিএনপি এই আসনে তাকে মনোনয়ন দেয়নি। এবার মুস্তাফিজুর রহমান ও সালেক চৌধুরীর বাড়ি নিয়ামতপুর উপজেলায়। সালেক চৌধুরী কিন্তু স্বতন্ত্র হিসাবে নির্বাচন করছেন। উনি যথেষ্ট বয়স্ক মানুষ, বাট যেহেতু উনি নমিনেশন পাননি বিএনপির, উনি স্বতন্ত্র হিসাবে নির্বাচন করছেন। আর জামাতের যিনি ক্যান্ডিডেট অধ্যক্ষ মাহবুবুল আলম, উনি ওনারও বাড়ি সাপাহার উপজেলায়। তো এই আসনে হয়তো যেটা বোঝা যাচ্ছে যে যদি বিএনপির বিদ্রোহী ক্যান্ডিডেট সালেক চৌধুরী না থাকতো তাহলে হয়তো এই আসনটা কিছুটা হলেও একতরফা ভাবেই হতো, কারণ এখানে আসলে বিএনপি মোটামুটি সবসময় ভালো করেছে এবং আওয়ামী লীগেরও একটা ভোট এখানে আছে। তো সেই জায়গাটাতে এবার ইলেকশনটা এই আসনে একটু ইন্টারেস্টিং হয়ে গেছে। তো এতেশামকে দিয়ে আমি শুরু করি প্রথমেই। এতেশাম, আপনার কমেন্টস কি নওগাঁ 1 আসনে? তো আমি একটু হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ দিই এই নর্থে এবং স্পেশালি যে গ্রেটার রাজশাহী, নাটোর, নওগাঁ, চাপাই, এখানে there were like a crop of generation of BNP candidates যারা either 91 বা 96 এ জয়েন করেছিল and they stayed with the party 96, 2001, 2008. সো ইনারাই মানে দলটা ধরে রেখেছিলেন। তো ডক্টর সালেহ চৌধুরী ইজ ওয়ান অফ দোজ। উনি 3বার ইলেক্টেড হয়েছিলেন। আনফর্চুনেটলি হি ইজ ওয়ান অফ দোজ পিপল আই থিঙ্ক হু আর ভেরি গুড অ্যাট উইনিং ইলেকশনস। উনি আন্দোলনে অতটা অ্যাক্টিভ ছিলেন না, প্লাস ওনার বয়সও হয়ে গেছে। সো বিএনপি ফর হোয়াট এভার রিজন ডিড নট গিভ হিম দ্য নমিনেশন। যদি হি হ্যাড রান উইথ বিএনপি আই উড হ্যাভ বিন ভেরি কনফিডেন্ট যেখানে বিএনপি জিতবে। এখানে অ্যাকচুয়ালি যেহেতু এই ভোটটা ভাগ হয়ে যাচ্ছে, আই থিঙ্ক দ্যাট মে গিভ জামাত অ্যান ওপেনিং। জ্যোতি, আপনাকে একটা প্রশ্ন দিয়ে আমি বলবো, আপনি একটু যদি আনসার দিয়ে তারপরে এই পার্টিকুলার আসনে সম্পর্কে বলেন। আমরা কিন্তু এবার ওভারঅল যখন বিএনপি ক্যান্ডিডেট দেখলাম সারা দেশেই, বিএনপি কিন্তু একটা মানে খুব যে বেশি এক্সপেরিমেন্ট করেছে তা কিন্তু না। মানে দেখা গেছে যে সকল জায়গাতে বিএনপির সিনিয়র হলেও, যথেষ্ট বয়স্ক হলেও, তাদেরকে যারা অনেক ভোট পেয়েছে সবসময় তারা রেখেছে। তো নওগাঁয়ের এই পার্টিকুলার আসনটা কি একটু মানে এক্সেপশন বিএনপির অন্যান্য জায়গার থেকে? ডেফিনেটলি এক্সেপশন। যেমন আমরা যেমন দেখেছি যে আপনার আমরা যখন চিটাগংয়ের কথা বলছিলাম, সন্দ্বীপে পাশা সাহেব, উনি 4বার নির্বাচিত হওয়ার পরেও মানে ওখানে রাজীব একটা কমেন্ট করেছিল যথেষ্ট বয়স্ক এক্স্যাক্ট, তারপর তাকে দেওয়া হয়েছে। আমরা এটা নিয়ে এখনো আলোচনা করিনি, কিন্তু আমি যতদূর মনে পড়ে আর কি, যে আপনার সিলেট বিভাগে একজন ক্যান্ডিডেট আছেন যিনি বোধহয় আপনার 90-এর উপরে বয়স, এবং মানে ভিডিওতে দেখা গেছে আর কি যে উনি মানে ফিজিক্যালি সোজা হয়ে দাঁড়াতে পারছেন না এরকম, বাট তাকেও নমিনেশন দেওয়া হয়েছে। কাজেই মানে সালেক চৌধুরী সাহেব ওনার বয়স বেশি হয়েছে এই জন্যে নমিনেশন দেওয়া হয় নাই। দ্যাট ইজ অ্যাকচুয়ালি ডিফিকাল্ট টু বিলিভ। এখানে বোধহয় অন্য কোনো ফ্যাক্টর আছে।
এতে সামনে যেটা বললো যে এরকম যে উনি হয়তো আন্দোলনে খুব একটা অ্যাক্টিভ ছিলেন না, সেটা হতে পারে। আমরা দেখেছি যে রাজশাহী 5-এ আমরা যার কথা দেখলাম আর কি, যে আপনার চাঁদ সাহেব, যিনি ওই 2023-এর আন্দোলনের পরে হি লস্ট হিজ ওয়াইফ অ্যান্ড মাদার জেলে থেকে। সো ওইটা যদি আপনার বেঞ্চমার্ক হয়, আপনার আশেপাশে সবাই আন্দোলনে আছে, আপনি ছিলেন না, দ্যাট কুড বি আ ফ্যাক্টর নমিনেশন না দেওয়ার হয়তো। বাট আপনার কি মনে হয় ইট ক্যান অ্যাকচুয়ালি কস্ট বিএনপি হেভিলি ইন দিস সিট? আই উড থিঙ্ক সো। কিন্তু এখন তার মানে এই না যে সালেক সাহেবকে দিলে পরে মুস্তাফিজ সাহেব ইয়ে করতো না, মানে এমনও হইতে পারে আর কি যে হয়তো সালেক সাহেবকে দেয়নি বিকজ লোকাল বিএনপির ভিতরে ইয়ে ছিল যে উনি তো আন্দোলনে ছিল না, সেটাও একটা ফ্যাক্টর হতে পারে। হ্যাঁ, আই ডোন্ট নো। কিন্তু দ্য ফ্যাক্ট ইজ যেরকম যে দুজন রেবেল ক্যান্ডিডেট, মানে একজন স্ট্রং রেবেল ক্যান্ডিডেট আছে, দ্যাট মিনস যে বেসিক্যালি আপনার প্রেডিকশনের ব্যাপারে আই উড সে যে এইখানে একটা জামাতের ওপেনিং আছে। ঠিক যেই কারণে আমরা রাজশাহীতেও একটা সিটে দেখলাম যে যেখানে 3জন রেবেল ক্যান্ডিডেট জন্য জামাতের একজনের ওপেনিং হলো, সেই একই কারণে এখানেও আমার মনে হয় যে জামাতের একটা সম্ভাবনা আছে। তাহলে কি আমি ধরে নিচ্ছি যে আপনারা দুইজনই এই নওগাঁ 1-এ মানে জামাতকে পেইড করছেন? কারেক্ট। কারেক্ট। ওকে, ঠিক আছে। আমিও মনে হচ্ছে যে যেহেতু মানে রেবেল খুব সাধারণ রেবেল না, এমন একজন রেবেল যে আসলে নিজেই জিতেছে, এরকম হতে পারে যে হয়তো এই আসনে মানে রেবেল ক্যান্ডিডেট নিজেও জিততে পারে আর কি। বাট তারপরেও আমি মনে করি যে এই ক্ষেত্রে যেহেতু অ্যাডভান্টেজটা এবং পার্টিকুলারলি এই বেল্টে জামাতের একটা সার্চ হয়েছে, হওয়ারই কথা, তো সেই ক্ষেত্রে আমিও এই জায়গাটাতে জামাতের অধ্যক্ষ মাহবুব আলমকে এগিয়ে রাখবো। তো আমরা তিনজনই এই ক্ষেত্রে নওগাঁ 1-এ উই আর প্রেডিক্টিং জামাত ক্যান্ডিডেট টু উইন। সো আমরা নওগাঁ 2-তে চলে যাই। নওগাঁ 2-তে এটা পত্নীতলা উপজেলা ও ধামরাইহাট উপজেলা। তো এইখানে বিএনপির ক্যান্ডিডেট মোহাম্মদ শামসুজ্জোহা খান বিএনপি ক্যান্ডিডেট, এবং জামাত প্রার্থী হচ্ছে ইঞ্জিনিয়ার এনামুল হক। তো এখানে শামসুজ্জোহা খান 3বার এই আসন থেকে এমপি নির্বাচিত হয়েছে, যথেষ্ট স্ট্রং ক্যান্ডিডেট। বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক সভাপতি নওগাঁ জেলা। এই আসনে জামাতের ভোট একেবারেই কম না, 91 সালে 23% এবং 96 সালে 15%। এবং বাট এই আসন যেহেতু আওয়ামী লীগের একটা ভালো ভোট বেজ আছে, সেক্ষেত্রে আওয়ামী লীগের ভোটও এক্ষেত্রে ফ্যাক্টর হবে। তো বাট বিএনপির ক্যান্ডিডেট ইজ ভেরি স্ট্রং, সেন্ট্রাল লিডার, 3বার এমপি। তো এতেশাম, আপনি শামসুজ্জোহা সম্পর্কে কতটুকু জানেন? So he is another one of the generation of people who joined BNP and has stayed strong. Dr. Salek Chaudhury's motto, but unlike Dr. Salek Chaudhury, he stayed active in local politics and got the nomination this time as well. Uni areate jotheshto popular and has crossover appeal. So he should have the ability to attract a strong section of Awami League votes as well. And I feel confident that he will win. এবং এখানে রেবেল ক্যান্ডিডেটও নাই, সেটাও একটা বড় ফ্যাক্টর। কোনো রেবেল ক্যান্ডিডেট নাই। আচ্ছা, জ্যোতি? আরেকটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে শামসুজ্জোহা খান আপনার বিএনপিতে জয়েন করার আগে আপনার উনি গ্রাসরুটস লেফট পলিটিক্সে ছিলেন, অর্গানাইজার ছিলেন, মানে ওই আপনার তো ওই নর্থ বেঙ্গলের ওইসব জায়গাতে আপনার ওই নকশালবাড়ি আন্দোলনের পরে, মানে পশ্চিমবঙ্গের নকশালবাড়ি আন্দোলনের একটা স্ট্রং এফেক্ট বাংলাদেশেও ছিল। হ্যাঁ, সো সেই রাজনীতির সাথে উনি একসময় জড়িত ছিলেন, মানে স্ট্রং গ্রাসরুট বামপন্থী ইয়ে থেকে আর কি। সো সব মিলে আউটসাইড যেরকম যে এখানে ওনার যেটা উচিত এখানে ভালোভাবে। ওকে, আমারও মনে হয় আসলে হি ইজ টু স্ট্রং এ ক্যান্ডিডেট টু লুজ। সো আমিও আপনাদের সাথে একমত যে নওগাঁ 2 হয়তো বিএনপির জন্য খুব ডিফিকাল্ট হবে না, বাট যেহেতু জামাতের একটা ভোট বেজ আছে এখানে, কম্পিটিটিভ হবে। হয়তো এমন না যে 60-70% ভোটে জিতবে না, হয়তো 50+ এরকম একটা পার্সেন্টেজে শামসুজ্জোহা খান হয়তো মানে জিতে আসবে। তো আমরা তিনজনই এক্ষেত্রে প্রেরিত করছি মোহাম্মদ শামসুজ্জোহা খানের ব্যাপারে। 3-এ যদি আমরা আগাই, 3-এও আসলে দেখছি যে আবার রেবেল ক্যান্ডিডেট ইস্যু চলে এসেছে। নওগাঁ 3 বদলগাছি উপজেলা ও মহাদেবপুর উপজেলা, এখানে
আহ, সাবেক ডেপুটি স্পিকার ও 3বারের সংসদ সদস্য মরহুম আখতার হামিদ সিদ্দিকীর ছেলে পারভেজ আরেফিন সিদ্দিকী 2018 সালে নির্বাচনে উনি ধানের শীষে নির্বাচন করেন। এবার দল থেকে তাকে মনোনয়ন না দেওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির কে আসলে একটু কোণঠাসার মধ্যে ফেলেছে। এই আসনে জামাত কখনো 10% বেশি ছিল না ভোট, এবং এই আসনেও জামাত বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ত্রিমুখী লড়াই হবে বলে মনে করা হচ্ছে। তো এতেশাম, আপনি শুরু করেন। এই সাবেক ডেপুটি স্পিকার জনাব মরহুম আখতার হামিদ সিদ্দিকী ওয়াজ আ ভেরি নোন ক্যান্ডিডেট ইন দিস এরিয়া। উনি যদি if he was still here, he would have won with or without the party mark. উনার ছেলে 2018-এ রান করেছিলেন আইসি, এবং এবার ফর হোয়াট এভার ইন্টারনাল ডাইনামিক্স উনি নমিনেশন পাননি, কিন্তু বিএনপি ওনাকে ম্যানেজও করতে পারেনি, উনি ইন্ডিপেন্ডেন্টলি রান করছেন। গিভেন যে এখানে বিএনপির ক্যান্ডিডেট isn't that strong, এবং এনসিপি আই থিংক হ্যাজ গিভেন দ্য নমিনেশন হিয়ার, কারেক্ট? না, এখানে জামাত। জামাত, আচ্ছা, এখানে জামাত আছে, বাট আমি তিনজনের, হ্যাঁ এখানে এটা জামাতই বোধ হয়। হ্যাঁ সরি, এখানে একটু টাইপো আছে, জামাত। আচ্ছা, তাহলে এই তিনজনের মধ্যে আমি পারভেজ আরেফিন সিদ্দিকীকে আই থিংক আগে রাখবো। হি উইল উইন। ওকে, জ্যোতি? আমারও তাই মনে হয় যে এখানে রেবেল বিএনপি, কারণ হচ্ছে যে আপনার জামাতের এখানে হিস্টোরিক্যালি মানে বেস ইজ টু লো। হ্যাঁ, আপনার যদি হিস্টোরিক্যাল বেস থাকতো 15-20%, তাহলে পরে ইয়ে করা যেত, যেরকম যে হিস্টোরিক্যাল 15% ডাবল করে 30% ইন এ 3-ওয়ে ফাইট 30%-এর সাথে আরো 5% যোগ করে কম্পিটিটিভ মানে জিতে যেতে পারে। কিন্তু আপনার যদি হিস্টোরিক্যাল বেস 10-এর নিচে থাকে, 10-এর ডাবল হলে তো 20, 10-এর 3 গুণ হলেও 30, 3-ওয়ে ফাইটে তো 30 ইজ নট এনাফ, আপনাকে তো অ্যাটলিস্ট 35 পর্যন্ত যেতে হবে। বিকজ মানে ইউ আর 30, somebody else is 30, somebody else can win, তাই না? সো আমার মনে হয় না যে জামাতের মানে অতখানি ইয়ে হচ্ছে। আর আখতার হামিদ সিদ্দিকী সাহেব, উনি এক্সট্রিমলি পপুলার একজন ব্যক্তি ছিলেন। আপনার যদি বিএনপি কম্পিটিটিভ ইলেকশন থাকতো, গত 3বারের ইলেকশন হতো, there is a very good chance যে আখতার হামিদ সিদ্দিকী পার্লামেন্টের স্পিকার হতে পারতেন। He was very well regarded. So তার ছেলে হিসেবে একটা সিম্প্যাথি ফোর তো থাকবেই। সো আই থিঙ্ক যে এখানে রেবেল ক্যান্ডিডেট, হোয়াট এভার বিএনপির ইন্টারনাল ডাইনামিক্স, আমার ধারণা যে এখানে আই এগ্রি উইথ এতেশাম, বিএনপি রেবেল স্বতন্ত্র যেটা ইয়ে বলছে। আমারও আসলে তাই মনে হয় যে এখানে আসলে মানে বিএনপি যে ফজলে হুদা, উনি তো ফার্স্ট টাইম এবার ইলেকশন করছেন, কিন্তু সিদ্দিকী ফ্যামিলি তো আসলে এখানে মানে ভেরি স্ট্যাবলিশড বোঝাই যাচ্ছে। এবং এমন না যে পারভেজ আরেফিন সিদ্দিকী যে রাজনীতির সাথে ডিটাচ ছিল তাও না, তো মানে অলরেডি তো তাকে একবার নমিনেশন বিএনপি দিয়েছিল 2018 সালে। হ্যাঁ, তো হ্যাঁ 2018 সালে তো আমরা জানি যে বিভিন্ন মানে ওই সময় তো ইলেকশন তো আসলে মানে যদি হেরেও থাকে, এটা আসলে তার পার্টিকুলার দুর্বলতা বলা যায় না, কারণ ওখানে তো কোনো ইলেকশনই ওভাবে হয়নি। তো সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে আমিও আপনাদের সাথে একমত যে আমিও এক্ষেত্রে রেবেল ক্যান্ডিডেট পারভেজ সিদ্দিকীকে এগিয়ে রাখছি। এটা আমরা তিনজনই একই পেইড করছি নওগাঁ 3-তে। ওকে, আমরা যদি এবার একটু নওগাঁ 4-এ চলে যাই, মান্দা উপজেলা নওগাঁ 4, এখানে দুজন ক্যান্ডিডেট আছেন, ডক্টর ইকরামুল বাড়ি টিপু বিএনপির এবং আব্দুর রাকিব জামাত প্রার্থী। এই আসনে জামাতের একটা ভালো ভোট ব্যাংক আছে। 91 সালে জামাত এখানে বিএনপি প্রার্থীকে হারিয়ে দিয়েছিলেন, হ্যাঁ, মৌলানা নাসির উদ্দিন জিহাদি। বাট এইবারে এই আসনে দুজনই নতুন ক্যান্ডিডেট। বিএনপি সমর্থিত চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ডাক্তার ইকবালুর বাড়ি দীপু। এখানে উপজেলা মানে উনি উপজেলা পরিষদও বিএনপি আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়েছিলেন একবার, অতএব লোকাল নির্বাচনেও যথেষ্ট পরিমাণ অ্যাক্টিভ ছিলেন উনি। এবং বিএনপির মনোনয়ন বঞ্চিত এম এ মতিন উনি নিজে দাঁড়ায়নি, কিন্তু ওনারও একটা বড় এখানে রোল প্লে হবে।
এতেশাম, আপনি কোনো লোকাল ইনসাইট কি আছে এই সিট সম্পর্কে? তো এখানে সবাই নতুন মুখ। এই নওগাঁ 4-এ এই টিপু সাহেব উনি অনেক আগে থেকেই হি ওয়াজ ইনভলভড। আপনি দেখলেন যে 2009-এ উনি এই ইলেকশন করেছেন। তার আগেও উনি এই মানে অ্যাজ আ মেডিকেল প্র্যাকটিশনার মানে কয়েকজন হ্যাঁ, ডাক্তার থাকে না ভেরি ওয়েল রিগার্ডেড ইন দ্য হ্যাঁ। এরিয়া, হি ইজ ওয়ান অফ দোজ। সো সেই জন্য উনি নতুন ক্যান্ডিডেট হলেও জাস্ট বিকজ অফ হিজ প্রোফাইল আই থিংক হি ইজ আ স্ট্রং ক্যান্ডিডেট। আবার এই the Jamaat candidate in this area is also a new candidate. যেরকম আমরা দেখলাম রাজশাহী 1-এ they had the same candidate since 86. That's not the case here. যে একজন নতুন ক্যান্ডিডেট জামাত থেকেও দাঁড়িয়েছেন। বিএনপির যে রেবেল ক্যান্ডিডেট হি ইজ নট ওয়ান অফ দেয়ার ফর্মার এমপিস। সো আই এক্সপেক্ট না, দেয়ার টু বি বিএনপি আ রেবেল কম্পিটিটিভ। ক্যান্ডিডেট বোধহয় এখানে দাঁড়ায়নি, বাট হি ইজ নট আচ্ছা। স্টিল সাপোর্টিং টিপু সাহেব আর কি। তো হয়তো বা ক্লোজ ফাইট হবে, কিন্তু আমি বিএনপি কে আগিয়ে রাখবো। ওকে, জ্যোতি। আমি এখানে ক্লোজ ফাইট দেখে জামাতকে এগিয়ে রাখছি। বেসিক্যালি আপনার টিপু সাহেব ডেফিনেটলি আপনার মানে আননোন ফেস না, হি ইজ আ নোন ফেস, বাট হি স্টিল নিউ। হ্যাঁ, মানে প্রথমবারের ক্যান্ডিডেট, জামাতও প্রথমবারের ক্যান্ডিডেট, এখানে মনোনয়ন বঞ্চিত একজন আছেন। নোয়িং দ্যাট যেরকম যে জামাত হ্যাজ এ স্ট্রং সার্জ, এবং এখানে জামাতের হিস্টোরিক্যাল বেস শুরুতেই একটা ভালো বেস ছিল। সো আমি যদি ওই ফ্রেমওয়ার্ক গুলি অ্যাপ্লাই করি, তাহলে পরে আমার মনে হয় যে আমি টাফ ফাইট, কিন্তু মার্জিনালি হয়তো জামাতে গিয়ে থাকতে পারে। ওকে, আই অ্যাকচুয়ালি এগ্রি উইথ জ্যোতি হিয়ার। আমার কাছে মনে হয় যে যেহেতু জামাত অলরেডি এখানে একটা বিএনপি ক্যান্ডিডেটকে এক সময় হারিয়েছিল 91 সালে, যদি 91 সালের থেকে অনেক মানে এখন অনেক সময় চলে গেছে, বাট তারপরেও দেয়ার ইজ এ রিভাইভাল অফ জামাত। তো সেই জায়গায় জামাতের একটা অর্গানাইজেশনাল স্ট্রেংথ নিশ্চয়ই আছে। তো আমি ওই রেসপেক্টে আসলে নওগাঁ 4-এ আমিও জামাতকে এগিয়ে রাখছি। তো আমার মনে হয় এই জায়গাটাতে আমাদের একটু স্প্লিট ডিসিশন হচ্ছে যে এখানে আমি জাস্ট একটা জিনিস কুইকলি অ্যাড করি আর কি, যে আমরা যদিও বলছি, আগেও বলেছি যে 91 সাল তো অনেক আগে, দ্য কান্ট্রি হ্যাজ চেঞ্জ, দিস ইজ ট্রু, কিন্তু কি কনটেক্সটে চেঞ্জ হয়েছে সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। 91 সালে যারা অলরেডি যে জায়গাতে জামাত একবার বিএনপিকে হারিয়ে জিততে পেরেছে, 91 সালে যারা জামাতকে ভোট দিয়েছিল, there is no reason to think যে তারা 91 সালে জামাতকে ভোট দিয়েছে তারা 2026-এ জামাতকে ভোট দিবে না। মানে ওই ইন্ডিভিজুয়ালস এবং তাদের ফ্যামিলি বা তাদের এক্সটেন্ডেড ফ্যামিলি বা ওই জিওগ্রাফিক লোকেশন যারা 91 সালে জামাতের পক্ষে ছিল, আই থিংক ইটস রিজনেবল টু অ্যাজিউম যে মানে বেসলাইন অ্যাজাম্পশন আর কি, যে তারা এখনো জামাতের পক্ষেই থাকার কথা। কিন্তু উল্টাটা নট নেসেসারিলি ট্রু, যে 91 সালে যারা বিএনপির পক্ষে ছিল বা আওয়ামী লীগের পক্ষে ছিল বা বামপন্থী বা অন্য কোনো দল, তারা হয়তো এখন মানে 35 বছর পরে ওই দলের পক্ষে নাও থাকতে পারে। এই জিনিসটা কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। না, শিওর, না, ভেরি গুড পয়েন্ট। যদিও অনেক ক্ষেত্রে দেখা যায় যে হয়তো ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট হিসাবে মোর ফ্যাক্টর ছিল রেদার দ্যান পার্টি হিসাবে। হ্যাঁ, তো সেরকম হতে পারে অনেক ক্ষেত্রে। হ্যাঁ, সেরকম হতে পারে। বাট এনিওয়ে, আমার মনে হয় এই জায়গাটা অফকোর্স কম্পিটিটিভ হবে খুব, বাট তারপরে আমি এই ক্ষেত্রে জ্যোতির সাথে একমত হচ্ছি বা একই প্রেডিক্ট করছি যে জামাত নওগাঁ 4-এ জামাত জিতবে, এবং এক্ষেত্রে এতেশাম প্রেডিক্ট করছে বিএনপি জিতবে। এরপরে যদি আমরা একটু যাই নওগাঁ 5-এ, এটা সদর উপজেলা নওগাঁ 5, এই ক্ষেত্রে বিএনপির প্রার্থী হচ্ছে জাহিদুল ইসলাম ধলু, এবং জামাতের প্রার্থী আবু সাদাত মোহাম্মদ সায়েম। এই দুজনের মধ্যেই কম্পিটিশন হওয়ার কথা, এখানে কোনো স্বতন্ত্র প্রার্থী নেই। তো এখানে জামাতের আসলে ভোটের খুব বড় রেকর্ড নেই। হ্যাঁ, এবং এই আসনে সবসময় আওয়ামী লীগ খুব শক্তিশালী ছিল। আপনারা তো অনেকের খেয়াল আছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, উনি এই আসন থেকে অনেকবার নির্বাচন হয়েছিল, এবং 2001 সালেও কিন্তু, যেখানে আওয়ামী লীগের খুব কম প্রার্থী জিতেছিল, এখানে ক্ষেত্রে কিন্তু আব্দুল জলিল সাহেব জিতেছিলেন। তো বোঝা যাচ্ছে যে এই ক্ষেত্রে আওয়ামী লীগের ভোট ব্যাংকটাই আসলে ডিটারমাইন করবে কে আলটিমেটলি জিতবে। তো এতেশাম, আপনি শুরু করেন।
সো হ্যাঁ ফাহিম ভাই, অ্যাজ ইউ সেড 2001-এ বিএনপি নর্থ বেঙ্গলে মোটামুটি একটা সুইপ করেছিল। গ্রেটার রাজশাহীতে বিএনপি ওয়ান এভরি সিট ভেরি কনভিনসিংলি। শুধু এই একটা সিটে আওয়ামী লীগ ওয়ান। জলিল সাহেব সামান্য ভোটের মাধ্যমে হি স্নাকেন, যেটা আমাদের সবারই খুব আফসোস ছিল তখন। তো ওনাদের ডেফিনেটলি একটা স্ট্রং প্রেজেন্স আছে এরিয়াতে। উনি 1/11 এর সময় ওনার উপর অনেক অত্যাচার করা হয়েছিল। তারপর হি প্যাসড অ্যাওয়ে শর্টলি আফটার দ্যাট। 2018-এ আই থিঙ্ক আওয়ামী লীগ এই ওনার ছেলেকে দিয়েছিল নমিনেশন। 2018-এ তো ধরেন আওয়ামী লীগ থেকে সবাই জিতেছিল, তো জুলুস সাহেবের ছেলেও জিতেছিল। সো এইখানে গিভেন দ্যাট মানে there is that strong আওয়ামী লীগ influence and both a BNP and Jamaat candidates are new, this has been a competitive seat. In fact, I saw এখানে মনে হয় 2 দিন আগেও there was some violence that broke out এবং 13 people were admitted to the hospital. So I can see that both parties are contesting this অনেক strongly, কিন্তু সব মিলে given that জামাতের baseline is not high, আমি এখানে বিএনপিকে আগে রাখবো। ওকে, জ্যোতি। হ্যাঁ, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস। সো আমি প্রথমে আমার প্রেডিকশনটা বলি, তারপরে অ্যানালিসিসটা বলি, ঠিক আছে? সো প্রেডিকশনটা আমি এখানে বিএনপিকে এগিয়ে রাখছি। বিএনপি শুড উইন দিস ওয়ান। অ্যানালিসিসটা বলি। আমরা বিভিন্ন ফোকাস গ্রুপ স্টাডিজ অর মানে কোয়ালিটেটিভ অ্যানালিসিস এবং ন্যাশনাল পোল থেকে আমরা জানি যে আপনার যারা আওয়ামী লীগের ভোটার বা আওয়ামী লীগ যাদের প্রেফার্ড পার্টি, তাদের একটা উল্লেখযোগ্য অংশ, প্রবাবলি প্লুরালিটি ইফ নট মেজরিটি, তারা বিএনপিকে ভোট দেবে। আমরা এটাও দেখেছি যে আপনার বাংলাদেশের অন্যান্য অঞ্চলে যেখানে আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা বা আওয়ামী লীগের মানে ঘাঁটি এরকম কিছু আসনে আমরা দেখেছি যে আওয়ামী লীগ তো অবশ্যই নেই, কিন্তু বিএনপি সেখানে রেবেল ক্যান্ডিডেট আছে। মানে ফাইটটা হচ্ছে জামাত ইজ নট এ ফ্যাক্টর, এটা বিএনপি ভার্সাস রেবেল। কারণটা আর কি, সেটা যে যেখানে বিএনপির জেতার চান্স এত বেশি, সেখানে তো বিএনপি রেবেলরা চেষ্টা করবেই, যেটা আমরা অলরেডি এখানে 2-3টা সিটে দেখতে পেরেছি। নওগাঁ 5-এ ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে দ্যাটস নট দ্য কেস, যে এখানে আপনার বিএনপির কোনো রেবেল ক্যান্ডিডেট নাই। সো গিভেন দ্যাট যে আপনার আওয়ামী লীগের ভোট বিএনপির দিকে আসছে, এটা আমরা মোটামুটি কনফিডেন্টলি বলতে পারি ফ্রম আমাদের বিভিন্ন আদার কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ অ্যানালিসিস থেকে। এবং এখানে বিএনপির কোনো রেবেল ক্যান্ডিডেট নাই, এবং এখানে জামাতের স্টার্টিং বেস ইজ ভেরি লো। সব মিলিয়ে আমি এটা বিএনপিকে দিচ্ছি। ওকে, আই অ্যাকচুয়ালি অ্যাগ্রি টু বোথ অফ ইউ। আমার কাছে মনে হয় এখানে আওয়ামী লীগের ভোটের একটা যদি অ্যাটলিস্ট 60%ও বিএনপির দিকে যায়, সেটা তো আসলে বিএনপির এক্সিস্টিং বেজের কনজারভেটিভ বেজেও অ্যাড করে আসলে দ্যাট ক্যান মেক ইট ভেরি ইজি। সো আমি এই ক্ষেত্রে আমিও আপনাদের সাথে একমত হয়ে প্রেডিক্ট করছি নওগাঁ 5 উইল গো টু বিএনপি ক্যান্ডিডেট মিস্টার ধুলু। আচ্ছা, তারপরে আমরা যদি নওগাঁ 6-এ আসি, নওগাঁর 6টা সিটের মধ্যে এটা লাস্ট সিট। আমরা যদি দেখি, দিস ইজ কোয়াইট ইন্টারেস্টিং অলসো। এখানে প্রাক্তন মন্ত্রী আলমগীর, বিএনপির খুব স্ট্রং মন্ত্রী ছিলেন, আলমগীর কবিরকে মনোনয়ন না দিয়ে নতুন প্রার্থী রেজাউল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়। এবং আলমগীর কবির কিন্তু নিজে মনোনয়ন বঞ্চিত হয়ে নিজে দাঁড়িয়ে গেছেন। সো এবং এক্ষেত্রে জামাতের কিন্তু 15% একটা বেস আছে। 91 সালে ওনারা 15% বেস একটা ভোট পেয়েছিল বিএনপির সাথে কম্পিট করে। 96 অফকোর্স কিছু কমে গেছিল, বাট এই ক্ষেত্রে মানে আমার কাছে মনে হয় আলমগীর সাহেব উইল বি দ্য মেজর ডিসাইডিং ফ্যাক্টর। সো এতেশাম, আপনি শুরু করেন। সো এখানে কিন্তু একটা স্পিন আছে। আলমগীর কবির সাহেব ইজ এ ভেরি স্ট্রং ক্যান্ডিডেট। উনিও ওয়ান অফ দোজ পিপল যারা 91-এ ইলেক্টেড হয়েছে, 96-এ 2001-এ। I have very fond memories of him. He's a very nice person and a competent politician. কিন্তু উনি কিন্তু এখানে বিএনপি রেবেল ক্যান্ডিডেট না, কারণ 2001 to 2006 he was a state minister and he was one of the high profile people who left BNP and joined LDP, এবং তারপর উনি আর বিএনপিতে ফেরত আসেননি, এবং উনি এখানে এলডিপি থেকে নমিনেশন না পেয়ে রেবেল ক্যান্ডিডেট হিসেবে দাঁড়াচ্ছেন। কিন্তু এলডিপি এরকম একজন হাই প্রোফাইল ক্যান্ডিডেটকে নমিনেশন দিবে না কেন?
as far as I উনি কি এখন understand, এলডিপি তে আছে? আই এম নট শিওর উনি কি এখন এলডিপি তে আছে? যেহেতু উনি এখানে নমিনেশন পাননি তখন উনি ছেড়ে হি ইজ স্ট্যান্ডিং অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু হ্যাঁ, উনি এলডিপি তেই ছিলেন থ্রু আউট। উনি আর বিএনপিতে ফেরত আসেননি। আচ্ছা এখানে এলডিপি ওনাকে নমিনেশন মানে এটাকে হয়তো প্রবাবলি জামাত মানে আই এম স্পেকুলেটিং, আমি ঠিক 100% শিওর না, কিন্তু আমার মানে সাসপিশন হচ্ছে যে আপনার উনি বিএনপি ছেড়ে তো মানে 2006 এর পরে আর ফেরত আসেননি, 2008 উনি বিএনপিতে ছিলেন না। হ্যাঁ 2000 তার এবং তারপরে এখন হয়তো যদি আপনার এলডিপি এই আসনটা বিএনপির কাছে চেয়ে থাকে বা জামাতের কাছে চেয়ে থাকে, মানে বিএনপি এবং জামাত কারোরই এই আসনটা বিএনপিকে মানে এলডিপিকে দেওয়ার কোনো কারণ নেই। বোধ বিএনপি এন্ড জামাত যখন এলডিপির সাথে নেগোশিয়েট করেছে তখন ইট ওয়াজ ভেরি ক্লিয়ার যে এরকম যে ইট ওয়াজ অল অ্যাবাউট কর্নেল অলি অথবা ওনার ছেলে, আর হয়তো আপনার নোয়াখালীতে এলডিপির একজন নেতা ছিলেন তাকে। এই আসনটা ওয়াজ নট ইন দ্য পিকচার এট অল। কারণ হচ্ছে যে এখানে বিএনপির ওই আপনার 2001 এর পরে 2000 মানে 6 এর পরে ওই সময় থেকে বিএনপি হ্যাড পিপল, এন্ড জামাতের তো অবশ্যই তাদের নিজেদেরই লোক আছে, 91 জামাতের 15% বেস ছিল। তো এই আসনটা এই সময় মানে এই ইলেকশনে কেউই এলডিপি কে ছাড়তে চায়নি, সো এলডিপিও ওনাকে নমিনেট করেনি, সো উনি নিজে এখন ইন্ডিপেন্ডেন্ট হিসেবে রান করছেন। দ্যাট উড বি মাই গেস। ওকে, বাট ফাইন, বাট তারপর তো রেজাল্টটা কি হতে পারে বা এটা ইম্প্যাক্ট কি হতে পারে? তো আমি একটু যদি অ্যানালাইসিস করি, এই কনস্টিটুয়েন্সিতে 2টা উপজেলা, বিএনপি ক্যান্ডিডেট একটা উপজেলা থেকে ওনার বাসা, আলমগীর কবির সাহেবের অন্য উপজেলার বাসা। সো দুইজন করবেন। আর জামাতের ক্যান্ডিডেট অ্যাকচুয়ালি ইজ নট ফ্রম দ্য এরিয়া। ওনার উনি আই থিঙ্ক সদরে ওনার জন্ম অর সামথিং। সো এইভাবে কাটাকাটি হয়ে যাওয়াতে আই থিঙ্ক যদি আমরা অ্যাজিউম করি যে আলমগীর কবির সাহেব বিএনপি থেকে খুব একটা বেশি ভোট কাটবেন না, since he has been away from the party the last 20 years, BNP may be able to squeak out. So আমি বিএনপি কে এখানে আগে রাখবো। বাই দ্য ওয়ে, বাট হাউ পপুলার মিস্টার আলমগীর ওয়াজ মানে তার নিজের লোকালিটিতে, মানে তার কি নিজস্ব একটা মানে ভালো পপুলারিটি ছিল ওনার, জাস্ট বিকজ হি ওয়াজ মিনিস্টার ওই সময়? He was very popular. উনি অবশ্যই একটা স্ট্রং লোকাল প্রেজেন্স আছে, এবং হি ইজ অলসো ওয়ান অফ দোজ পিপল যে বিএনপির আগে ওনার মানে গ্রাসরুট ইনভলভমেন্ট ছিল, লেফটিস্ট পলিটিক্স থেকে আসছেন। সো আই ডেফিনেটলি সি হিম বিং আ ফ্যাক্টর হিয়ার। In fact, I probably think he will come number 2. Okay. I think that I actually think that Alamgir Kabir might actually win. কারণ হচ্ছে যে আপনার ইয়ে থেকে যখন আপনার তো এক নাম্বার হচ্ছে যে যেটা এদেশম বললো যে আলমগীর কবির ওয়াজ ওয়ান অফ দোজ দ্যাট জেনারেশন অফ পলিটিশিয়ান যারা জয়েন বিএনপি ইন 91 and then 91, 96, 2001 থ্রি ব্যাক টু ব্যাক কনভিন্সিংলি জিতেছিলেন। হ্যাঁ, প্লাস লেফটিস্ট পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, পজিটিভ রোল ইন মানে আপনার 70s এ মানে মুক্তিযুদ্ধের আগে এবং পরে। সো হি হ্যাজ দ্যাট কাইন্ড অফ ইয়ে আর কি, মানে ইউ নো হিস্টোরিক্যাল ইয়ে আর কি। প্লাস ইয়ে থেকে আর কি মানে বিএনপিতে উনি ফেরত আসতে চান নাই, বিকজ হি ফেল্ট অলওয়েজ দ্যাট যেরকম যে মানে হি হ্যাড এনাফ লোকাল ক্লাউড। হ্যাঁ, এবং বিএনপির যারা যেখানে নতুন মুখ, নতুন প্রার্থী, রাইট? সো এমন না যেরকম যে বিএনপির যিনি আছেন তার ওকে উনি উপজেলার সভাপতি, উপজেলা বিএনপির সভাপতি, নট নেসেসারিলি উপজেলার চেয়ারম্যান। হ্যাঁ, সো এমন না যে মানে হি ইজ হিমসেলফ দ্যাট ভেরি স্ট্রং। জামাতের যিনি ক্যান্ডিডেট তিনিও আবার ওই দিক থেকে বহিরাগত এবং নতুন ক্যান্ডিডেট। সো সব মিলিয়ে আই উড অ্যাকচুয়ালি সে যে আলমগীর কবির এখানে স্বতন্ত্র হিসেবে যেতে পারে। আমিও আসলে মানে প্রবাবলি মোর ইন লাইন উইথ জ্যোতি। আমি আসলে এই আসনে মনে হচ্ছে যে আলমগীর কবির সাহেবের যেহেতু ব্যক্তিগত একটা পপুলারিটি আছে, এন্ড প্রবাবলি ইট ইজ গোয়িং টু বি হিজ লাস্ট ইলেকশন, সো যথেষ্ট বয়স্ক মানুষ, তো আমার কাছে আই উড অ্যাকচুয়ালি প্রেডিক্ট আলমগীর কবির টু উইন। সো এতেশাম, ইউ স্টিল থিঙ্ক দ্যাট বিএনপি মে অ্যাকচুয়ালি পুল ইট অফ? I think BNP will pull it off. ওকে, আমরা তাহলে এদেশাম এখানে বিএনপিকে এগিয়ে রাখছে, আমি আর জ্যোতি আলমগীর কবিরকে এগিয়ে রাখছি। ওকে, বাই দ্য ওয়ে এখানে আরেকটা জিনিস আমি জাস্ট অ্যাড করি আর কি, যেরকম যে আমরা যখন ন্যাশনাল
পোল নিয়ে অ্যানালিসিস করি বা ন্যাশনাল পোল থেকে সাম কাইন্ড অফ হিস্টোরিক্যাল মানে ক্যালকুলেশন করে বলি যে 10% ভোট পেলে পরে 25টা সিট হয় টাইপের জিনিস, মানে টপ ডাউন, তখন কিন্তু উই মিস অল অফ দিস নিউয়ান্সেস। মানে আলমগীর Absolutely. কবির নামে কেউ একজন এক্স মিনিস্টার একটা সিটে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে জিততে পারবে, এটা কিন্তু আপনি কোনো ন্যাশনাল পোল দিয়ে আপনি করতে পারবেন না, তাই না? হুম। সেদিন আমরা আপনার দেখলাম যে আপনার রংপুর জেলাতে একজনকে দেখলাম যে আপনার এক জেনারেল সাহেব, তার বাবা বোধহয় মানে 5 বার না 6 বার এমপি ছিলেন, উনি জনতার দল শামীম নামে একটা কামাল, দলের থেকে, শামীম কামাল। শামীম কামাল, হ্যাঁ, হ্যাঁ। উনি জনতার দল নামে একটা দলের থেকে, আমি আর আপনি বললাম যে ওনার জিতে যাওয়ার একটা চান্স আছে না। সো এগেইন যে জনতার দল, এই দলটার নামও কিন্তু আপনি যদি মানে অনেকে যারা পলিটিক্স নিয়ে আড্ডা দেই, জিজ্ঞেস করলে বলবে যে ভাই এটা কি, আমি নাম শুনিনি কখনো। কিন্তু এক্স্যাক্টলি, আর এইটা তো কোনো সার্ভের মধ্যে এটাকে অপশন হিসেবে দেখানো হয় না, দেখানো হয় না, আলমগীর সেটাই। কবিরকে তো অপশন হিসেবে দেখানো হয় নাই। দেখানো হয় না, সেটাই। ওকে, জি। ওকে ওকে ফাইন, আমরা তাহলে আজকে আমরা এই প্রোগ্রামে নওগাঁটা শেষ করছি।